বার্সেলোনাকে খেলার আগে যতটা ফেভারিট রাখা হয়েছিল, তারা ততটা ফেভারিট হিসেবে ফার্স্ট হাফ খেলেছে। তারা ফার্স্ট হাফে দুর্দান্ত খেলেছে, রিয়াল মাদ্রিদকে এক কথায় নাচাইয়া ছাড়ছে। কিন্তু সেকেন্ড হাফে বিশেষ করে এমবাপ্পে আসার পর থেকে রিয়াল মাদ্রিদ তাদের মোমেন্টাম ফিরে পায় এবং রিয়াল মাদ্রিদ ভালো খেলা শুরু করে। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফ দুর্দান্ত খেলেছে, তারা এক গোলে পিছিয়ে থেকেও 2 গোলের লিড, সেখান থেকে পরে গিয়ে আবার 2 গোলই বার্সেলোনা, বাকি এক গোল বার্সেলোনা শুট করে। 2 গোলের লিডে থেকেও রিয়াল মাদ্রিদ কালকে ম্যাচটা কেন যেন হেরে গেল। এখানে সবচেয়ে বড় দুষ্ট হচ্ছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের। দেখেন, আপনি যদি মিডফিল্ড কন্ট্রোল করতে পারেন তাহলে পুরো ম্যাচ আপনার কন্ট্রোলে থাকবে, আর যদি মিডফিল্ড কন্ট্রোলে না থাকে তবে পুরো ম্যাচ আপনার বিপক্ষে থাকবে। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের মিড ছিল একদম যাচ্ছে তাই, জঘন্য এক কথায়। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের কথা আর কি বলবো। রুডিগার অনেক ক্লান্ত, হা করে তাকায় থাকে রুডিগার। এসেন্সিও রাফ ট্যাকল করে। ফ্রান গার্সিয়াকে মেন্ডি যাওয়ার পর থেকে বিশেষ করে ফ্রান গার্সিয়াকে তো লামিন ইয়ামাল একদম একদম নাচাইয়া চাচ্ছে ভাই। লামিন ইয়ামাল পুরো ম্যাচে 3টা না 4টা শুধু নাটবিকই করছে মাদ্রিদের প্লেয়ারদেরকে। এটা ছোটখাটো ব্যাপার না, মাদ্রিদের ফুলব্যাক কিভাবে নাটমেক করে চলে যাওয়া, বারবার ড্রিবল পাস করতেছে। তো এখানে রিয়াল মাদ্রিদের সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে তাদের ডিফেন্ডার আর মিড। ফরওয়ার্ডের ক্ষেত্রে বলতে গেলে রদ্রিগো আন্ডাররেটেড। যে কথা, রদ্রিগোকে সবসময় আন্ডাররেটেড বলা হলেও রদ্রিগো কেন আন্ডাররেটেড, রদ্রিগো সেটা গতকালকে প্রমাণ করে। মানে এর চেয়ে বাজে খেলা আর খেলতে পারে না রদ্রিগো, গতকালকে যা খেলেছে। এমবাপ্পে, কোর্তুয়া, শোমিনি, এই 3টা মানুষ পুরো মাঠ দৌড়াইয়া খেলছে এবং অসাধারণ খেলছে। এমবাপ্পে নামার পর থেকে খেলা আসলে মোমেন্টাম চেঞ্জ হয়েছে এবং রিয়াল মাদ্রিদ নিজেদের যে শক্তি সেটার পরিচয় দিচ্ছিল আস্তে আস্তে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাও হইল না। টনি ক্রুসের একটি স্লো পাস এবং সেখান থেকে জোলস কুন্দে এসে একটা লং রেঞ্জে শুট করে খেল খতম করে দিল বার্সেলোনার, খেল খতম করে দিল রিয়াল মাদ্রিদের। এবং যোগ্য দল হিসেবেই বার্সেলোনা গতকালকে জয়টা পেয়েছে। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফ অসাধারণ খেলেছে, এ কথা সত্য। তবে বার্সেলোনা তারা আবার দেখিয়ে দিল, হ্যান্সি ফ্লিক তার যে সাবস্টিটিউশনসগুলো ছিল একদম মাস্টার ক্লাস ছিল, পিওর মাস্টার ক্লাস। পেদ্রি একটু ক্লান্ত দেখে পেদ্রি শুদ্ধ সাব করাতে সে দ্বিধা করল না। অন্যদিকে রিয়াল মাদ্রিদও ভালো সুপার সাব ছিল, কিন্তু কথা হচ্ছে অতটা ক্লিক করে না যতটা বার্সেলোনার সাব ক্লিক করেছে। ফেরান তোরেস আনস্টপেবল জাস্ট, এবং গতকালকে সে ম্যান অফ দ্য ম্যাচও হইল। এখন রিয়াল মাদ্রিদের হচ্ছে কার্লো আনচেলত্তির ব্যাপারে যদি বলতে হয় তাহলে ম্যাচ শেষে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, যেখানে হচ্ছে রুডিগার পায়ে দেয়া তার ব্যথা পাওয়াতে যেখানে বরফ লাগিয়েছিল সে বরফ খুলে এবং পানির বোতল রেফারির দিকে ঠেলে যায় এবং রেফারিকে ছুড়ে মারে। এটা আনপ্রফেশনালিজম, ভায়োলেন্স ম্যাচেস খারাপ করতে পারে, বাট এটা উচিত না। কারণ হচ্ছে সে তার কোচ কার্লো আনচেলত্তি, কোচ তো শিক্ষকের মধ্যে, তাই না? কোচের সামনে রেফারির দিকে তেড়ে যাইতেছে তার প্লেয়ার, কার্লো আনচেলত্তি হা করে তাকাইছে। এটা কি মানা যায়? ম্যাচ হারতে পারে, ম্যাচও খারাপ হইতে পারে, কিন্তু কোচের প্রতি এভাবে এরকম আচরণ, রেফারির প্রতি এরকম আচরণ, তাও আবার কোচের সামনে। কোচ হা করে তাকিয়ে আছে, কিছু বলেও না, মানে এক পাগলাটে অবস্থা। শেষে একটা জিনিস দেখে খুব সুন্দর লাগলো, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র যখন প্রাইজ নিয়ে যখন নামতেছিল নিচে স্টেডিয়ামের দিকে, তখন তাকে কিছু বার্সা ফ্যান উদ্দেশ্য করে খারাপ কিছু বলে বা যে কোনো কিছু বলে উত্তক্ত করার জন্য, এবং ভিনিসিয়াস সেখানে জাস্ট হেসে উড়িয়ে দেয়। এই ব্যাপারটা ভিনিসিয়াসের ম্যাচুরিটি থেকে আসছে। ভিনিসিয়াস আগের মতো নাই, আগে যেরকম উগ্র ছিল ম্যাচেস দেখাতে, এখন তেমন না। এখন আগে যে ভিনিসিয়াস অনেক পরিবর্তন হয়েছে, আশা করি যে ভিনিসিয়াস আরো ভালো কিছু করবে। এখন মাদ্রিদের সামনে একটাই পথ, সেটা হচ্ছে কিছু প্লেয়ার ছাঁটাই করতে হবে এবং মিডফিল্ড এবং ফুলব্যাকে ইনভেস্ট করতে হবে। দেখা যাক তারা কতটা সফল হয় সেটি করে। হয়তো আগামী সিজন আবার মাদ্রিদ ফিরবে, এবং আমরাও চাই ইউরোপের সবচেয়ে সেরা দলটা তাদের পরিপূর্ণ শক্তি নিয়ে মাঠে নামুক এবং ফুটবল বিশ্বকে একটি সুন্দর ম্যাচ উপহার দিক। বাই বাই।